আমার কাছে যে ইউরিন কালচার একটি রিপোর্ট আছে ভদ্রলোকের। তো ওনার প্রায় 32টা অ্যান্টিবায়োটিকের 32টাই রেজিস্ট্যান্স। আমরা ভবিষ্যৎ প্রজন্ম আসলে এমন একটি দিকে যাচ্ছি যে ভবিষ্যতে সুপারবাগ হচ্ছে এমন সব জীবাণু যারা প্রায় প্রতিটা অ্যান্টিমাইক্রোবিয়ালের রেজিস্ট্যান্স হয়ে যাবে। এবং অপ্রিয় হলে সত্য যে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এমন দিকে যাচ্ছে যে সাধারণ জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু কামরান রাহুল, মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছি। তো আজকে কথা বলবো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, এর কারণ কি এবং এর প্রভাবটা কি, আর প্রতিকার কি। প্রথমেই চলে আসি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরও যদি ব্যাকটেরিয়া তার টিকে থাকার ক্ষমতা অর্জন করে ফেলে। সহজে যদি বলি যে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না, সেই ব্যাকটেরিয়ার ক্ষমতাটাকে সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসছে শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। আর যদি আমরা অন্যান্য মাইক্রো অর্গানিজম চিন্তা করি আমাদের প্রকৃতিতে, যেমন ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, প্যারাসাইট আছে, তো এদের বিরুদ্ধেও রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। এই জন্য সামগ্রিকভাবে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে আসি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ কি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অন্যতম একটি কারণ হচ্ছে যে সঠিক রোগ নির্ণয় ব্যতীত অ্যান্টিবায়োটিক গ্রহণ করা। যেমন কারো ডায়রিয়া হলো, ডায়রিয়াটা হতে পারে ইনফেকশিয়াস অথবা নন ইনফেকশিয়াস। যেমন ইনফেকশনের জন্য ডায়রিয়া কারো হয়তো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, প্যারাসাইটের জন্য হতে পারে। এবং কিছু ডায়রিয়া আছে নন ইনফেকশিয়াস, যেমন যাদের ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি আছে তাদের কিন্তু ডায়রিয়া হয়, এবং থাইরোটক্সিস বা থাইরয়েড ডিসঅর্ডারের জন্য ডায়রিয়া হতে পারে। এখন আমরা করলাম কি যে ডিজিজটা বুঝতে পারলাম না যেটা ইনফেকশিয়াস নাকি নন ইনফেকশিয়াস, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। এখানে যে সেই ডায়রিয়াটা কিন্তু ভাইরাস জনিত ডায়রিয়া হতে পারে, প্যারাসাইট জনিত ডায়রিয়া হতে পারে। তো আমরা আসলে কি করলাম, সঠিক রোগটা নির্ণয় না করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। এবং আমার কাছে অনেক রোগী দেখি যে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, তাদের ডায়রিয়ার জন্য ক্রমশই তারা 6 মাস 1 বছর প্রায় কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক খাচ্ছে। তাহলে এতে করে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আর যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আরেকটা কারণ হচ্ছে যে আমরা খুবই সহজে ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই আমরা ওষুধ নিয়ে আসি। সেক্ষেত্রে রোগী সে নিজে থেকে নিয়ে আসে অথবা ফার্মাসিস্ট বা ওষুধের দোকানদার যে আছে তাকে প্রেসার দিয়ে সে ওষুধ নিয়ে আসে, এবং এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব বেশি ডেভেলপ করে। দ্বিতীয়ত কারণ যেটা হচ্ছে যে সঠিক মাত্রা না জানা এবং কোর্স সম্পন্ন না করা। আমরা যেমন টাইফয়েড রোগের সাধারণত বর্তমানে আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু টাইফয়েডের আমরা মুখে খাওয়ার ওষুধে টাইফয়েড ভালো করতে পারতাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ইনজেকশন ছাড়া টাইফয়েড ভালো হচ্ছে না। তো টাইফয়েডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেমন খুব কমন একটা ইনজেকশন যেটা সেফট্রাইক্সিন 2 গ্রাম আমরা সাধারণত 12 ঘন্টা পর পর দিয়ে দিই, এবং সাধারণ কোর্স হচ্ছে সেটা 14 দিনের। তো সেক্ষেত্রে হয় কি যে রোগীরা দেখা যাচ্ছে যে এটা আমরা 12 ঘন্টা পর পর নিতে হয়, তারা এক বেলা, কোনোদিন 2 বেলা নেয়, কোনোদিন 1 বেলা নেয়, এবং দেখা গেছে 14 দিনের কোর্স তো 3-4 দিন পরে জ্বরটা ভালো হয়ে গেল, সেক্ষেত্রে কোর্সটা সম্পন্ন করলো না। এতে করে কি হবে, তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রবণতাটা আরো বেশি বেড়ে যাবে। তারপরে তৃতীয় কারণ যেটা হচ্ছে যে অকারণে উচ্চ শক্তি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা। যেমন আমরা যদি বলি যে সহজ কথায় যে মশা মারতে কামান ব্যবহার করা, আমরা বর্তমানে করি কি সাধারণ জ্বর সর্দি কাশিতে উচ্চমানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, এবং দেখা গেছে যে যেগুলো আইসিইউতে ব্যবহার করার কথা সেগুলো আমরা সাধারণ সাধারণ যে রোগবালাইতে ব্যবহার করতেছি, এবং এতে করে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা ক্ষমতা হারিয়ে ফেলতেছে। 4 নম্বরে যেটা বলবো যে গবাদি পশু ও মাছ চাষে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা। গবাদি পশু ও মাছ চাষে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আমাদের কিভাবে ক্ষতি করতেছে, সেটা হচ্ছে যে ওদেরকে কিন্তু কখনো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কখনো অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং এর পরবর্তীতে কি হয়, ওদের ভিতরে জীবাণুগুলাও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং এই জীবাণুগুলা কিন্তু প্রকৃতিতে ঘুরতে থাকে, এবং আমরা বাতাসে ঘুরতেছে, এবং এগুলা আলটিমেটলি হিউম্যান বডিতে চলে আসে, এবং এই অর্গানিজমের বিরুদ্ধে
আমরা তারপর অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। যেমন কারো ক্ষেত্রে দেখা যাবে যে সে কোনো সময় কোনোদিন কোনো অ্যান্টিবায়োটিক খায়নি, জীবনের প্রথমই তার কোনো একটা ইনফেকশন হয়েছে এবং তার যখন কালচার করা হবে, কালচার করার পরে দেখা গেল তার 5-7টা ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক না খেয়েও আমাদের পারিপার্শ্বিকতার কারণে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। এখন আলাপ করব যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রভাব কি। প্রথমত হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর উদ্ভাবন হওয়া। কারণ আমরা দেখা গেছে যে প্রতিনিয়ত ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি। সাধারণ জ্বরের জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এতে করে হচ্ছে কি মানে কোর্স কমপ্লিট করতে পারতেছি না। জীবাণুগুলা আমরা সাধারণত হয়তো তার ব্যাকটেরিয়ার বিভিন্ন স্ট্রাকচার আছে, সেল ওয়াল বা সেটা যদি আমরা উদাহরণ হিসাবে ধরি, কখনো তার মাথায় আক্রমণ করলাম, হ্যাঁ, সেক্ষেত্রে পরবর্তীতে সে মাথায় হেলমেট পরে ফেললো। তার পরবর্তীতে তার পেটে আক্রমণ করলাম, সে পরবর্তীতে দেখা যাচ্ছে পেটে বেল্ট পরে ফেললো। তো এইভাবে তাকে বিভিন্ন দিক দিয়ে আঘাত করার পর এক সময় আসবে যে সুপার বাগ চলে আসবে, যে তাকে আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে কিল করা যাচ্ছে না। তো এই জন্য যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারাও কিন্তু অন্যান্য ড্রাগের তুলনায় অ্যান্টিবায়োটিক সাধারণত কম প্রোডাকশন করে। কারণ যখন তারা কোনো নতুন অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসে এবং সেটা তাদের পুরোপুরি দেখা গেছে মার্কেটিং হওয়ার আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলে, এতে করে তাদেরকে যে প্রোডাকশনে যে খরচ হয় সেই খরচটুকু ঘটে না। তো এতে করে আমাদের জন্য কিন্তু এটা খুবই ভবিষ্যৎ বিপদ বলা যায়, যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে অতি সহজেই শরীরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা। যেমন এতে করে আমাদের হবে কি যে খুব সহজেই আমাদের একজনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটা জিনিস, যে আমি শুধু নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করতেছি। কেউ যদি ডায়াবেটিস কিংবা প্রেশারের জন্য সে ভুল ঔষধ সেবন করে, তাহলে সে কিন্তু নিজে একা মানে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেউ যদি সে ভুল অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে এবং সে সঠিক নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক না খায়, সেক্ষেত্রে সে শুধু একা ক্ষতিগ্রস্ত হবে না, কমিউনিটি, পুরো দেশকেই সে ক্ষতিগ্রস্ত করবে। 3 নম্বরে যেটা বলবো যে সুযোগ সন্ধানী জীবাণু দ্বারা আক্রান্তের সম্ভাবনা বেড়ে যায়। এবং 4 নম্বর যেটা আসছে যে জীবাণুর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক আর অবশিষ্ট থাকে না। কারণ আমরা আজ থেকে প্রায় 80 বছর আগে দেখা গেছে যে আমাদের পূর্বপুরুষ তারা মারা গেছিল শুধুমাত্র একটি অ্যান্টিবায়োটিকের অভাবে। এবং খুবই অপ্রিয় সত্য হলেও যেটা যে ভবিষ্যতে দেখা যাবে যে আজ থেকে কয়েক বছর পরে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা মারা যাবে যে আমাদের ফার্মেসি ভর্তি অ্যান্টিবায়োটিক এবং সেলফ ভর্তি অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে যাওয়ার জন্য মৃত্যুবরণ করতেছে। সেটা খুবই অপ্রিয় সত্য। এবং আরো যেটা হচ্ছে যে আমরা ভবিষ্যতে সাধারণ জ্বর, সর্দি, কাশি এতেই রোগী মারা যাচ্ছে, কারণ আমাদের যে কমিউনিটিতে যে অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো কাজ করবে না। এখন বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রতিরোধের উপায় কি। প্রথম কথা হচ্ছে যে বিএমডিসি রেজিস্টার ফিজিশিয়ান ছাড়া আমরা কখনো অ্যান্টিবায়োটিক খাবো না। যে শরীরে একটু মেজমেজ করলেই, একটু আপনার জ্বর অনুভব করলেই নিজ থেকে কখনো অ্যান্টিবায়োটিক খাবো না, এবং ফার্মাসিস্ট বা ঔষধের দোকানদারের কাছ থেকে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। সেক্ষেত্রে নিজ থেকে আমরা সেটা সতর্ক হব। দ্বিতীয়ত হচ্ছে যে সাধারণ জ্বর, সর্দি, কাশি হলেই অ্যান্টিবায়োটিক সাধারণত কাজ করে না। সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব। আমাদের ডিফেন্স বডি মেকানিজম কিন্তু আমরা একটু অপেক্ষা করলে সেটা দেখা যাচ্ছে যে নিজেই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট গুলো মেরে ফেলতেছে। সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব অথবা চিকিৎসকের পরামর্শ নিব, নিজ থেকে কখনো অ্যান্টিবায়োটিক খাবো না। আর তৃতীয়ত হচ্ছে কি যদি অ্যান্টিবায়োটিক কাউকে প্রেসক্রাইব করা হয়, তাকে সেটা অবশ্যই নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। যদি কাউকে 14 দিনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আপনাকে পুরো 14 দিন খেতে হবে। যদি আপনাকে 4 বেলা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, 4 বেলা অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং 4 নম্বরে যেটা হচ্ছে যে ইনফেকশন প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার বাইরে থেকে আসার পরে অথবা কোনো কিছুর কন্টাক্টে যাওয়ার পরে আমরা অবশ্যই হ্যান্ড ওয়াশিং করব। বাহিরে বের হলে আমরা মাস্ক ব্যবহার করব, এবং যদি কেউ ইনফেকশনে আক্রান্ত হয় তাকে আমরা আইসোলেশনে দিব। আর সর্বশেষে যেটা হচ্ছে কি যে জনসচেতনতা। কারণ জনসচেতনতা যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের একা কারো পক্ষে সম্ভব না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করা। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজস্ব স্বার্থে, সামাজিক স্বার্থে এবং রাষ্ট্র স্বার্থে, এবং পুরো বিশ্বকে একটা
ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।